টাইটেলের ভিতরেই অভিযুক্ত হয়ে গেছি, যার কারণে মানে উত্তরটা দেওয়া অনেক কঠিন। এই প্রশ্ন জনমনে আছে, আপনি সবসময় প্রশ্ন কঠিনই করেন, এটা সবাই বলে। তো যাই হোক, পরীক্ষায় যেহেতু এসেছি উত্তর তো দিতেই হবে। এক নাম্বার কথা হচ্ছে, খুব সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন না, আলোচনা সহজ, কিন্তু পরীক্ষা একটু কঠিন। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, এক নাম্বার কথা হচ্ছে যে আলোচনা ছেড়ে রাজপথে কেন। দেখেন, বাংলাদেশে কিন্তু একটা ইতিহাস তৈরি হয়েছে। আপনি প্রিভিয়াস 54 বছরে রাজনৈতিক দলগুলো, আপনি বলেছেন 8.5 মাস ধরে আলোচনার টেবিলে ছিল। এটা কিন্তু একটা হিস্ট্রি এবং এটা একটা রেকর্ড যে বাংলাদেশকে বিনির্মাণের জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনের সাথে লং টাইম মিটিং করেছে এবং ওপেন, এটা লাইভে, এটা বিরল ঘটনা। আমরা দেখেছি আব্দুল জলিল, মান্নান ভূঁইয়া, তারপরে অনেক অনেক সংলাপের কথা, কোনো কিছুই সাস্টেন করে নাই, এটা লোক দেখানো হয়েছে। কিন্তু এই লং টাইম এই ডায়ালগগুলো এবং ঐক্যমত্য কমিশনের মিটিংগুলো একটা পরিণতির দিকে আসছে। জুলাই ঘোষণা হয়েছে, জুলাই সনদ হয়েছে এবং সেই সনদ বাস্তবায়নের জন্যও আমরা মোটামুটি একটা খুব সীমিত জায়গায় চলে এসেছি। এখন মানে আমাদের অবস্থানটা, সিদ্ধান্তগুলো খুব ব্যাপক ধরনের সমস্যার ভিতরে আমরা নাই। মোটা দাগে 2টা জায়গায় আমাদের এখন আলোচনাটা ঠেকেছে। একটা জায়গা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করার জন্য গণভোটটা নির্বাচনের দিন হবে না আগে হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে আমরা যে আপনার পিয়ারটা, বিশেষ করে উচ্চকক্ষ বিএনপি চায়, সকল রাজনৈতিক দল উচ্চকক্ষ চায়। তো উচ্চকক্ষে পেয়ার হবে ভোটের সংখ্যানুপাতিক হারে না সংসদীয় আসনের অনুপাতে? এই 2টা মোটা দাগের মানে প্রবলেম আমাদের কাছে এখন প্রতীয়মান। কিন্তু দফা তো দিয়েছেন 5টা। হ্যাঁ, আমরা 5টা দফা দিয়েছি এবং এই 5টা দফার ভিতরে অনেকগুলো দফা এর আগেও ছিল, যেগুলো সমস্যা প্রতীয়মান হয়, সেই সমস্যার ভিতরেই আমরা দফাগুলো রাখি। এখন আমি মোটা দাগে এই 2টা কথা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এই কারণেই যে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে অনেকটা রাজনৈতিক দলগুলোর পরে এই আলোচনাটা ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পরে রাজনৈতিক শিষ্টাচারকে মেনটেন করে জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, কিন্তু সেই আলোচনা অনুষ্ঠিত হয় নাই, যেটা বিএনপি। এই জায়গাটা আসবো। আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে করি আমি, আপনি যে বিষয়টা বলছিলেন সেটা আপনি, আমার প্রশ্নের উত্তরটা আমি পাইনি, যে আলোচনা ছেড়ে রাজপথে কেন। আপনি বলছেন যে এর আগের আলোচনাগুলো যেগুলো হয়েছিল, সংলাপ আমরা একসময় দেখেছি, সেগুলো কোনোটাই ফলপ্রসূ হয় নাই, কিন্তু এখন আলোচনা তার মানে ফলপ্রসূ হয়েছে আপনি বলতে চাইছেন। 8.5 মাস আলোচনা হলো, ফলপ্রসূ তো হয়েছে। তাহলে এই আপনি বলছেন পিয়ার, উচ্চকক্ষে পিয়ার প্রশ্ন নিয়ে আপনার দাবি, 5টি দফা থাকলেও মূলত গণভোট আগে করার কথা আপনি বলছেন, এবং এখন মেজর না, এই 2টাকে মেজর হিসেবেই ঐক্যমত্য কমিশন এই 2টা বিষয়ে কিন্তু হাইলাইট করেই আলোচনায় বসার জন্য আহ্বান করেছে। ওকে, তো এটা আপনারা যখন জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছিল তখনও তো আপনারা দাবি রেখেছিলেন। তো দাবি রাখার পরও যখন আরেকটি দল রাজি হয়নি, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারপর আপনারা যখন চাপ দিচ্ছেন সরকারকে, এই চাপ দিয়ে কোনো কিছু আদায় করাটা কি আসলে গণতন্ত্রের প্রতি কতটুকু শ্রদ্ধাশীলতা? এটাই গণতন্ত্র, যে আমি আমার যে মত, আমার যে যুক্তি, এটার পক্ষে আমি জনমত গঠন করছি। মূলত আমাদের এই কর্মসূচির মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং জনগণের কাছে ডোর টু ডোর, যে আমরা বলছি যে দেখো আমরা সংস্কারকে এভাবে দেখি, যদি তোমরা এ ব্যাপারে সোচ্চার হও তাহলে আমাদের বন্ধু সংগঠনরাও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। তাহলে আপনি বলছেন 11ই নভেম্বর আগে দাবি মানা না হলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে, এটা ডেমোক্রেসির একটা বিউটি। এখন ঠিক একইভাবে ডেমোক্রেসি বিউটি দেখানোর জন্য যদি বিএনপি সামনে আসে, সেই পরিস্থিতিটা কি হবে? বিএনপির সভা সমাবেশ বাংলাদেশের সংবিধানে এটা কি অ্যালাউ, সো দ্যাট যে কেউ তার পক্ষে জনমত গঠনের কর্মসূচি দিতে পারে।
এটা তো বাধা নেই। আচ্ছা। বাংলাদেশের সংবিধান তো অ্যালাউ করে। ঠিক আছে, আমি আমরা তো কোনো সংঘাতের, বরঞ্চ আমি দেখলাম যে আমির খাসরু মাহমুদ চৌধুরী সহ আরো দু একজন সংঘাতের কথা বলছেন। আমরা তো কর্মসূচি দিলে কেন সংঘাত হবে? কর্মসূচি আপনারটা আপনি পালন করবেন, হয়তো নয়াপল্টনে, আমরা হয়তো পল্টন মোড়ে, যার যার জায়গায় পালন হবে, এখানে সংঘাত হবে কেন? আচ্ছা, রাজনীতিতে এই সহনশীলতা তো আমাদের থাকতে হবে। আমি ওনার বিরুদ্ধে বলেই কি ওনার কর্মীরা আমার পরে হামলা করবে? নো, এটা হতে পারে। আমার কর্মীরা কি ওনার পরে হামলা করবে? এটাও হতে পারে না।